কাকিনাড়া শিল্পাঙ্গনের 10ম বর্ষ পূর্তি উৎসব। কাকিনাড়া শিল্পাঙ্গনের জন্মলগ্ন থেকেই আমি জড়িত। ওরা একটা থিয়েটার নগর করে একটা পত্রিকা বের করে, ইদানিং সেটা করতে পারছে না যে কোনো কারণে। সেটাও আমার হাত দিয়েই শুরু হয়েছে। আজকে এবং আগামীকাল দুদিনের অনুষ্ঠান, নাটক আছে, তার আগে আলোচনা সভা। আমি এখন ভাবছি যে কালকে আসলে ভালো হতো। দুটো কারণ। এক, দুজন এমন মানুষ, দুজনেই আমার খুব স্নেহ ধন্য, সুদীপ্ত দত্ত এবং দীপক নায়ক, যারা এই মুহূর্তে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার ফলে আমাদের মতো বৃদ্ধ যারা, প্রবীণ যারা, তারা গর্ববোধ করে তাদের পাশে বসলে আমার অজান্তেই আমার বুকটা গর্বে ভরে ওঠে। ফলে এই দুজনের সামনে আমার বলাটা ঠিক ছিল না, এক। আর দুই হচ্ছে, আমার ধারণা রাজা কাকে কেক কাটবে, সেখান থেকে আমি বঞ্চিত হই। কথা ভেবে বলছি কেন, রাজা যা দেওয়ার আগে দিয়ে দিয়েছে, আর খারাপ করলেও কেড়ে নেবে না। ফলে এইটা হয়েছে। রাজার সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল কালকে রাত্রে, বলবো সেটা? আচ্ছা, ক্রমশ প্রকাশ ছিল। তুমি হচ্ছে যে এইখানে তো যে বিষয়টা খুবই সুন্দর, অভিভাবকের ভূমিকা। তা অভিভাবকরা কোথায়, কারা শুনবে? অভিভাবকরাই যদি উপস্থিত না থাকে, তাহলে আমরা কাদের বলবো? আমাদের অভিভাবকরা মোটামুটি সকালবেলা স্ট্যান্ড মেরে ছেড়ে দেয়, রাতে ঘরে ফেললে মোটামুটি ঠিক আছে। আমার মাঝে মাঝে প্রিয় না হয়, তাই তো? মানে আমাদের অভিভাবক পরিভাবিকা নিয়ে আমরা চিন্তিত। এখন যে বিষয়টা, যে অভিভাবকদের ভূমিকা, প্রথম কথা হচ্ছে যে আজকের যে জেনারেশন, আমি সেই অভিভাবকের কথা আগে বলবো। কারণ এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, এই যে ছোট আগে কি মেয়ে নাচের পরেই সে চলে গেল, হয়তো অন্য একটা অনুষ্ঠান আছে বা ব্যস্ততা আছে, সে ঠিক আছে। আমি যখন এমএ ক্লাস নিই বা কলেজে যখন ক্লাস নিই, তখন একটা প্রশ্ন আমি সবাইকে করি, সেটা হচ্ছে যে পড়াশোনা বাদে আর কি করো? অদ্ভুত ভাবে একটা উত্তর আছে, নাচ করতাম, গান করতাম, ছবি আঁকতাম, নাটক করতাম, সবটাই অতীত। কেন না? সময় পাই, পড়ার চাপ। অর্থাৎ, এবং আমি ছোট ছোট ছেলেমেয়েরা যখন নাচ গান করে, তাহলে গার্জিয়ানের কাছে আমি এই প্রশ্নটা ছুঁড়ে দিই যে কতদিন সে নাচবে, কতদিন সে গান গাইবে, কতদিন সে নাটক করবে। তার ইচ্ছা মতন সে কি নাটক করতে পারবে? তার ইচ্ছা মতন সে কি নাচ করতে পারবে? সে কি পারবে গান গাইতে নিজের মতন করে, যতদিন সে পারে? নাকি টিউশন, সিলেবাস, নম্বর ইত্যাদির এক একটা ছাড়া তাদের উপর নেমে আসবে, যেখান থেকে ওরা বিকশিত হওয়ার আগে নিজেদের ভেতর থেকে আস্তে আস্তে ঢুকিয়ে দেবে। এখনকার যে শিক্ষা ব্যবস্থা, তাতে মূলত সেটা হচ্ছে নম্বর অর্জন, শিক্ষা অর্জন নম্বর। কে কত নম্বর পেল সেই আমাদের কাছে ভালো ছিল, ভালো। এবং শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড যে পড়াশোনা, সেটা যে একজন মানুষ হয়ে উঠতে সাহায্য করে না, এটা প্রামাণিক সত্য। আমাদের ওপর বিভিন্ন চাপ আছে। আজকে পরিবারগুলো ভেঙে গেছে, সেগুলো পরে আসবো না, কিন্তু সম্পর্কটাও কতখানি আন্তরিক,
আমি অন্যের কথা ছেড়ে দিলাম, প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা ছেড়ে দিলাম, পাড়ার সম্পর্কের কথা ছেড়ে দিলাম। আমি সম্পর্কের কথা বলতে চাই মা বাবা সন্তানের মধ্যে, আমি তুমি আর আমাদের সন্তান। এই নিয়ে যে আমাদের একটা গর্ববোধ আজকের দিনে, যে বৃত্তের মধ্যে আমরা আটকে যাচ্ছি। দেখবে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমার দুই সহ আলোচক, তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবে। একটা অনুষ্ঠান বাড়িতে মা বাবা যাচ্ছে, ছেলে মেয়ে তাদের সাথে যাচ্ছে, একটু বয়স হলেই তারা কিন্তু মা বাবার সাথে যাচ্ছে। তাদের বন্ধু বান্ধব সেই ক্ষেত্রে তাদের যতটা উৎসাহ থাকে, এক্ষেত্রে তাদের উৎসাহটা অনেক কম। স্বাভাবিক কারণেই আমি আপনি নাটকে তারা সবাই আসবে, অভিভাবক অভিভাবকরা এগিয়ে দেবে, এই ব্যাপারটা ভাবতে আজকে থেকে একটু কষ্ট হয়। আসলে আমাদের সমাজ, আমাদের দেশকে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে প্রতিটা মুহূর্তে আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা নিজেরও টের পাচ্ছি। দেখবেন একটা ক্যাডবেরির বিজ্ঞাপন, বাবা ঢুকেছে, মেয়েকে ডাকছে, মেয়ে আসছেন, মেয়ে আসছেন। তারপরে বাবা একদিন ওই কোম্পানির ক্যাডবেরি নিয়ে যখন ঢুকছে, তখন মেয়ে লাফিয়ে আসছে। তাহলে আমার আপনার স্নেহ, ভালোবাসা, বাৎসল্য, সেটাও একটা বহুজাতিক সংস্থা বিজ্ঞাপন, এবং সেই জায়গাটা আমাদের নিয়ে যাচ্ছে যে আপনাকে প্রতিদিন আপনার মেয়ের সান্নিধ্য পেতে গেলে একটা ক্যাডবেরি নিয়ে বাড়িতে ঘুরতে হবে। যে মা বাবা পারবেন না, যে মা বাবা একটা লজেন্স দিতে পারবে না, আমাদের দেশে তো এই অবস্থা এখনো আছে, যে মা বাবা ইচ্ছা করে তার সন্তানের সুখ বা আনন্দ দিতে পারে না। সেরকম একটি জায়গায় থেকে আমাদের থিয়েটার কিন্তু একটা শিক্ষা দেয়। আমাদের থিয়েটার বলতে সেই থিয়েটারের কথা আমরা বলছি যে থিয়েটারটা আমরা করি, যে থিয়েটারটা জেলার থিয়েটার, মফস্বলের থিয়েটার। আমরা যতই বলি কলকাতা এবং মফস্বলের ভৌগোলিক সীমারেখা ভেঙে যাচ্ছে, এইটাকে যদি মেনে ওঠে, এটাকে যদি সত্য হয়, তার থেকেও পরম সত্য আমরা যে অসুবিধা নিয়ে নাটক করছি, ঘরে বাইরে লড়াই করে আমরা যে নাটক করছি, কলকাতার সুধী নাগরিক সমাজ তার খবর রাখে না। কলকাতার সুধী নাগরিক সমাজ তারা যে নাটক করে, তার সাথে আমাদের নাটকের অনেক ফারাক আছে। এরকম একটা পরিবেশে তারা ইচ্ছা করলে নাটক করতে পারে। আমি দীপককে বলছিলাম যে কালকে তুমি পঞ্চমীর চাঁদ এখানে কিভাবে করবে, ওকে তো এখানেই করবে পঞ্চমীর চাঁদ। আমি যেহেতু দেখেছি, আমি জানি স্টেটের যে ব্যবস্থাটা আছে এখানে সব কাজ করতে পারবে। আমাদের থিয়েটার কি শিক্ষা দেয়? আমাদের থিয়েটার শিক্ষা দেয় যেটা আমি বারবার বলছিলাম, যে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। একটা রাষ্ট্র সবসময় চায় যাতে আমরা একত্র না হই, আমরা যাতে সমবেত না হই। থিয়েটার শিক্ষা দেয় সমবেত না হলে থিয়েটারটা করা যায়। আপনি ইচ্ছা করলে বাড়িতে বসে গান গাইতে শিখতে পারেন, ছবি আঁকতে পারেন একা একা, কবিতা লিখতে পারেন, কবিতার চর্চা করতে পারেন, ভাস্কর্যের কাজ করতে পারেন। কিন্তু থিয়েটারটা একা করা যায় না। থিয়েটার একটা যৌথ শিল্প। ফলে ইচ্ছে করলে আপনি থিয়েটার করতে পারবেন না যখন না কয়েকজন একটা জায়গা উপস্থিত হয়। 10 বছর আগে শিল্পাঙ্গন যখন এটা তৈরি হয়, আমি যখন জন্মলগ্ন থেকে ওদের সাথে যুক্ত বলেই জানি, তখনও কিছু লোককে জোগাড় করতে হতে লাগে না। তারপরে সেই সংগঠনটা তাকে গড়ে তুলতে হয়েছে, বুকের রক্ত মুখে তুলেই এই ধরনের সংগঠনকে বাঁচিয়ে রাখতে।
থিয়েটার আর কি শিক্ষা দেয়? যে অভিভাবকরা শুনছে তারা একটু কান পেতে শুনবেন, যারা বাইরে আছে। অন্তত 3টে ডি শেখায় আমাদের, 3টে ডি। একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে ডেডিকেশন, একটা হচ্ছে ডিটারমিনেশন। একটা চরিত্র এই মুহূর্তে ঢুকতে হবে, তার 1 সেকেন্ড বা ফ্র্যাকশন অফ সেকেন্ড দেরি হলে নাটকটা দাঁড়িয়ে দেবে। 3টে শটকে ওকে শট বলার স্কোপ থাকে। ফলে সেই ডিসিপ্লিনটাকে এই সময়ে আমাকে এই মুহূর্তে ঢুকতে হবে, আমাকে ঠিক করতে হবে যে আমি এই কাজটা করবো। আমার 27-28 তারিখ নাট্য উৎসব, আমাকে এই সময়ের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। এই ডিটারমিনেশনটা থাকতে হবে। আর এইটা থাকতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেশন, ভালোবাসা, শ্রম, সাধনা। যারা বলেন যে সিলেবাসের বোঝা, টিউশন, নম্বর, পড়াশোনা, ভালোবাসা থাকলে পড়াশোনাটাও হয়, নাটকও হয়, অন্যান্য সব কাজই হয়। পৃথিবীতে দুটো জিনিস একা করা যায় না, এক থিয়েটার, 2 প্রেম। এই দুটো জিনিস একা করা যায়। ফলে ভালোবাসার ক্ষেত্রে যেমন, প্রেমের ক্ষেত্রে যেমন একটা ভালোবাসা আছে, তেমনি সংস্কৃতির বিভিন্ন শাখার মধ্যে ভালোবাসাটা যদি থাকে তাহলে সময়ের অভাব হয়। আর তাই যদি হতো তাহলে এই যে দুজন বসে আছে তারা শিক্ষকতা করছে, আমি অধ্যাপনা করছি, বা রাজা কিছু না করেও এটা চলার কথা। কিভাবে হতো? আমরা খুব সুন্দর একটা পৃথিবী পেয়েছিলাম, ওই চাঁদপুরিকের বলা সৌম্যমিত্রের মতন, যেখানে লক্ষ্মীধর বলে প্রথমে বাবাকে বারবার প্রশ্ন করছে, কেন এই পৃথিবীতে তুমি আমাদের এনেছো, কি দিয়েছো? তোমার জন্য আমাদের চলার পথটা কেন প্রতিটা মুহূর্তে মৃত্যুর ফাঁক পাতা, কেন আমার মাকে কলঙ্কিত করতে হয়? সেই লক্ষ্মীধর একদিন উপলব্ধি করে যে আমার পিতামহরা এর থেকে ভালো পরিবেশ পরিস্থিতি পায় না, ফলে আমরাও পাই। সেদিনের সমস্যা ছিল একরকম, আজকের সমস্যা আরো কঠিন হয়েছে, আরো জটিল হয়েছে এবং আরো বৃহত্তর হয়েছে, কিন্তু সমস্যা আছে। আর বেশি কথা না বলে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো, কারণ আরো দুজন আছে। মূলত আমি এদের কাছ থেকে শুনতে চাই, সেটা হচ্ছে মহাভারতের একটা দৃশ্য আমরা সবাই দেখি। আমরা জানি যে অভিমন্যু তাকে সপ্তনদী ঘিরে ফেলেছিল, চক্রব্যূহের মধ্যে সে পড়ে গিয়েছিল এবং মৃত্যুর আগের পর্যন্ত সে সর্বশক্তিতে লড়াই করেও চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে পারে। দায়টা কি অভিমন্যু? এই প্রশ্নটা আজকে আপনারা করবেন, কারণ অভিমন্যু কিন্তু প্রতিভাবান ছিলেন। তাই মাতৃগর্ভে চক্রব্যূহে ঢোকার রাস্তাটা সে জেনে গেছিল মা বাবার গল্প শুনতে শুনতে। 18 বছর সময় পেয়েছিল তার অভিভাবক অভিভাবিকা, তাকে শেখায়নি চক্রব্যূহকে কিভাবে বেরিয়ে আসতে হয়। যদি সেটা শেখাতো তাহলে অত অল্প বয়সে ওরকম একটা প্রতিভাবান ছেলে নিজেকে বিকশিত করার আগেই, জীবনটাকে ভালোভাবে দেখার আগেই জীবন বৃন্ত থেকে অকালে চলে গেল। আজকের ঘরে ঘরে অভিমন্যুরাও কিন্তু এই চক্রব্যূহে পড়ে আছে। যে সিলেবাসে বোঝার কথা বলছিলাম, যৌথ পরিবার ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, মাঠের অভাব, খেলাধুলা করার মতন জায়গা নেই, সবুজের অভাব, প্রতিটা মুহূর্তে দূষণ, হাতের মধ্যে একটা যন্ত্র যা সমস্ত পৃথিবীটা মুহূর্তের মধ্যে আয়ত্তে। এইরকম শক্ত রীতি কিন্তু আমাদের অভিমন্যুদের ঘিরে আছে। আজকের বাস্তব যুগে, অতি বাস্তব যুগে, যে যুগে হয়তো এগুলো সবটাই সত্য, কিন্তু তার থেকে বড় সত্য হচ্ছে আমার আপনার দায়িত্ব
এই চক্র বয়ে পড়া অভিভূতদের চক্র বইয়ের বাইরে থেকে বেরিয়ে আসার রাস্তাটাকেও চিনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সেই শিক্ষাটা দেওয়া আমার আপনার। আর তা না হলে অভিমুক্তরা অকালেই ঝরে যাবে, মানসিক বিকাশ হবে না। আমি আপনি কখনো বৃত্ত হলে সেই জিলে কোথায় মন্দির অথবা বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে সিট বুক করতে হবে। ফলে আমার আপনার দায়িত্ব শুধুমাত্র আজকের প্রজন্মকে দায়ী করে আমরা কেউ রেহাই পাবো না। ওই রবীন্দ্রনাথকেই আশ্রয় করতে হয়, কার চিন্তা করো তুমি, এ তোমার আমার পাপ। এইটুকু শুনে যারা ভাবছে যে সবটাই নেগেটিভ কথাবার্তা, পজিটিভ কথাবার্তা যেটা বলা, এখনো আমাদের থিয়েটারে প্রচুর যুব সমাজ, যৌবন আসছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছে। এই নাট্য দলের সংখ্যাটাও এই পশ্চিমবঙ্গে খুব নিয়মিত কাজ করছে, 50-এর উপর। 2006 সালে আমি একটা পোস্ট ডক্টরাল কাজ করেছিলাম শিশু নাটক নিয়ে, তখন 108টা পশ্চিমবঙ্গের নাট্য দলের নাম আমি লিপিবদ্ধ করেছিলাম। তার মধ্যে বেশ কিছু আজকে কাজ করছে না, আবার নতুন অনেক দল বেরিয়েছে আজকের এই 19 বছর বয়সে। আমরা তাকিয়ে আছি তাদের, আমরা তাদের অভিভাবক হয়ে চেষ্টা করি যাতে তারা চক্রবর্তী থেকে বেরিয়ে আসার রাস্তাটাও জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে এই সমাজে, যাতে তারাও নিজেদের মাথা উঁচু করে সেই তারাটা অন্যের কাছে বন্ধন না করে বাঁচতে পারে। এটা থিয়েটারের অভিভাবক হিসাবে আমার আপনার দায়িত্ব। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আমরা লিপ্ত হলাম ডক্টর অপূর্ব দেব মহাশয়ের প্রশ্নে। শুরুতে শুরুতে দুটো প্রশ্ন চেয়ে গেছি, এটা পরবর্তী সময় যারা আসবেন তাদের কাছ থেকে উত্তরটা পেয়ে যাই। একটি হচ্ছে ভোগবাদ, কনজিউমারিজম, যে ক্যাটাগরিটা নিয়ে না ঢুকলে পরে বাবা মার স্নেহ সন্তানের কাছে পৌঁছবেন না, আর সন্তান বাবা মার মুখে ছাপিয়ে পড়বেন না। এই ভোগবাদকে প্রতিরোধ করবার জায়গাটা কি হতে পারে, বা আমরা সেটা কিভাবে লড়ব? একটা। দ্বিতীয় যেটা এসছে যে অভিমন্যুকে অর্জুন 18 বছর সময় পেয়েও চক্রব্যূহ থেকে বেরিয়ে আসাটা শেখায় না। আজকে 5000 বছর পর, এই ঘটনার 5000 বছর পরে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি, যখন এই অর্জুনদের উপরে আছে, সমস্ত জায়গায় কনসালটেন্সি আছে, সব আমি সব বলে বললাম, প্রভু সব ছেলে কি করবে, মেয়ে কি করবে, তার জন্য একদম কাউন্সিলরের কাছে যাচ্ছেন, কনসালটেন্সির কাছে যাচ্ছেন, তাদের পরামর্শ নিচ্ছে। যে মাটিতে বড় হয়েছে, যে রক্তের প্রবাহ সেখানে ধর্ম নেবে, সেখানে তাকিয়ে দেখছেন না। এটাও কি আর একটা ভোগবাদী আক্রমণ? অথবা অভিভাবকদের কোথাও দায়বদ্ধতা থেকে দূরে সরে যাওয়া? অভিভাবকদের ভূমিকা নিয়ে যখন আমরা কথা বলবো, তখন বোধহয় এই বিষয়টাও চর্চিত হওয়া উচিত। আমাদের বিদগ্ধ বক্তাদের কাছ থেকে নিশ্চয়ই এর কিছু বিষয় আমরা পাবো। আমি এবার দেখে নেব মাননীয় সুদীপ্ত দত্ত মহাশয়। আপনি যারা বসে আছেন তাদের সকলকে আমার প্রণাম শুভেচ্ছা জানাই। অগ্রসপ্রতি অপূর্বদা, লেখকরা মৃত্যুঞ্জয় বাবু বসা আছেন, এবং বন্ধুবর সঞ্জয় আছে, রাজারা আছে, এবং রাজার সমস্ত সহ যাত্রী যারা তারা সবাই রয়েছেন। আজকের আলোচনার যে মূল নির্যাস সেটা তো অপূর্বদা বলেই দিয়েছে। মানে আমি অপূর্বদার সঙ্গে সমস্ত বিষয় একমত করলেই আমার বক্তব্য শেষ হয়ে যায়। খুব বেশি কিছু বাড়ানোর কিছু নেই। আসলে যে চক্রব্যূহের কথা বললেন, সেই চক্রব্যূহ শব্দটাকে ধরে একটুখানি বলার চেষ্টা করি। আসলে আমরা কোন চক্রব্যূহে ফেসে আছি? ধরুন 2010, 11, 12 এরকম সময় যে পৃথিবীটা, সেই পৃথিবীটা 2010, 11, 12 আগের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। তার কারণ কি, তখন হাতে হাতে স্মার্টফোন, ফেসবুক নামক একটা দুনিয়া এসছে, হোয়াটসঅ্যাপ নামক একটা দুনিয়া এসছে।
আমরা আমাদের জীবন দশাতেই এই যে পৃথিবী আমাদের আমাদের যে সভ্যতা তার নানান রকম সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এরকম আরেকটা সন্ধিক্ষণ এসেছে, যার আগের পৃথিবী আর পরের পৃথিবী সম্পূর্ণ আলাদা। 2020 সালের মার্চ মাস, 22শে মার্চ সম্ভবত ছিল, যে লকডাউন ঘোষণা হলো, করোনা গ্রাস করলো এবং 2 বছর আমরা লকডাউন, ঘরের মধ্যে বন্দি। এবং ভারী ইন্টারেস্টিং একটা শব্দ আবিষ্কার হলো, সামাজিক দূরত্ব। আমরা সবাই সামাজিক দূরত্ব মানলাম, কেউ কেউ বাঁচলাম, আমাদের অনেক প্রিয়জন চলে গেলেন। তারা কি কারণে চলে গেলেন সেগুলো নিয়ে নানান ধরনের মতবাদ আছে, সেই তর্কে যাচ্ছি না, সেই তত্ত্বেও যাচ্ছি না। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে আমরা এখন যে পৃথিবীতে বসবাস করছি, অন্তত আমার বয়সী যারা আছেন বা আমার চাইতে আরেকটু ছোট, আমি বড়দের কথা বাদে দিচ্ছি, আর আরো বেশি দেখেছেন, তাদের অভিজ্ঞতা আরো বেশি। এই পৃথিবীটা ঠিক আর আগের পৃথিবীর মতন নয়। সারা পৃথিবীতে কথা হচ্ছে একটা নতুন শব্দ নিয়ে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন একটা পৃথিবী। এই নতুন পৃথিবীর রকম সকম আলাদা। এআই সম্বন্ধে আমরা সবাই বুঝে গেছি, ফেসবুক ব্যবহার করছেন সবাই, সবার হাতে হাতে স্মার্টফোন আছে। আপনি কোনো একটা কথা আলোচনা করুন, দু একটা মুহূর্তে বাড়ি গিয়ে ফেসবুকে নোটিফিকেশনে তার একটা অ্যাড দেখতে পেয়ে যাবেন। কি করে বুঝে যায়? আপনি কোনো একটা বন্ধুকে একটুখানি লাইক করুন বা কিছু একটা করুন, ওই ধরনের হাজারখানিক পোস্ট আপনার ফিরে আসতে থাকে। কি করে এসে যায়? এআই। এআই যে কি কি করতে পারে আর কি কি করতে পারে না, ওই একটা বিখ্যাত কথা ছিল, বিগ বস ইজ ওয়াচিং এভরিথিং। হ্যাঁ, কোথাও একটা বিগ বস ওরকম রয়েছে একটা। আজকে সেই আলোচনায় আমি ঢুকতে চাইছি না, কিন্তু আমরা সবাই একটা সার্ভেলেন্সের মধ্যেই আছি। এই পৃথিবীটার আগের পৃথিবীর মতন নেই। আমাদের সন্তানরা যে পৃথিবীতে বড় হতে চলেছে, সেই পৃথিবীর চ্যালেঞ্জগুলো আলাদা। এই চ্যালেঞ্জের সঙ্গে তারা বাঁচবে কি করে? আমি থিয়েটার করি মানেই থিয়েটারের মানুষ হিসাবে সবাই থিয়েটার করুন, থিয়েটারের দলে ভিড় করুন, থিয়েটারে বলে ঝুল টেলে কথা বলুন, সেরকমটা নয়। কিন্তু আমার নিজস্ব কিছু উপলব্ধির কথা বলছি। ঘটনাক্রমে আজকে যারা আলোচক রয়েছি, অপূর্বদা অধ্যাপনা শিক্ষকতার সঙ্গে যুক্ত, দীপকদা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমিও বন্ধুবর সঞ্জয় রয়েছে এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমরা বুঝতে পারছি আমাদের প্রত্যেক দিন আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করছি, পড়াচ্ছি, তাদের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি, সেই বাচ্চাদের দুনিয়াটা, তাদের ভাবনা চিন্তা, তাদের ধরন আমাদের সময় থেকে সম্পূর্ণ পাল্টে গেছে। সেটা ভালো কি মন্দ আমি যাচ্ছি, আমি সেই মতে বিশ্বাসী নই যারা বলেন যে আমাদের সময়টা ভালো ছিল, এই সময় সব খারাপ। সেরকমটা নয়। কারণ আমি সত্যি সত্যি অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি যে করোনা নামক একটা ভয়ঙ্কর একটা দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, সেখানে সবচেয়ে আগে যারা রিয়াক্ট করেছেন তারা হচ্ছে নতুন প্রজন্মের মানুষরা। তারা পাড়ায় পাড়ায় গ্রুপ তৈরি করেছেন, দল তৈরি করেছেন, ত্রাণ পৌঁছে দিয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন, ওষুধ পৌঁছে দিয়েছেন, নানা রকম প্রয়োজনে মানুষের পাশে থেকেছে। তাদের মধ্যে যে মানবক বৃত্তি যেটা, সেটা কিন্তু হারিয়ে যায়। আসলে মানুষ একদম শুরু থেকে, ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন বা বাড়িতে আছেন, এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমাদের ভীষণ গরম লাগছে, আমাদের মনে হচ্ছে একটু বৃষ্টি হলে বেশ ভালো হয়। এই বৃষ্টিতে 5 দিন ধরে হতে দিন, তখন বৃষ্টি আহা কি মিষ্টি, তার বদলে বৃষ্টি তুমি কি অনাসৃষ্টি বলতে হবে, ভালো লাগবে না বৃষ্টি বেশি। পাহাড়ে যান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঠিক আছে, 5 দিন পরে বাড়িতে আসার জন্য মন আহ্বান করতে থাকে। সে একই পাহাড়, কাঁচের জায়গা উঠছে, ডুবছে, সূর্য উঠছে নিচ্ছে, একই দৃশ্য। সমুদ্রের কোলে যান, সেই একই ঢেউ, পাড়ে আসছে ভাঙছে, পাড়ে আসছে ভাঙছে। আসলে প্রকৃতির কাছে তো বটে, আমরা প্রকৃতির মধ্যেই থাকি। সেই প্রকৃতির মধ্যেই যারা থেকে যান, থেকে যাতে পারেন, সেটা অন্য সাধনার বিষয়। আমরা খুব সাধারণ মানুষ, সেই সাধন হওয়ার ক্ষমতা আমাদের প্রায়শই থাকে না। কিন্তু আমাদের মন যার জন্য আঁকুপাকু করে, সেটা হচ্ছে আমাদের পরিবারের জন্য, আমাদের পরিজনের জন্য, বন্ধুদের সঙ্গে মানবিক ঠেকটার জন্য, আমাদের বন্ধুদের সঙ্গে অনন্ত সময় ধরে আড্ডা দিতে ভালো লাগে, আমাদের পিএনপিসি করতে ভালো লাগে না। পিএনপিসি মানে পরনিন্দা পটচর্চা, মানে সেটা খারাপ জিনিস নয়। এটা বাঙালি কেন, সারা পৃথিবীর মানুষেরই একটা অন্যতম সময় কাটানোর বিষয় পরনিন্দা পটচর্চা। আমার তো বেশ লাগে অন্যের নামে কথা বলতে, যদিও জানি আমার নামে ওর পিছনে অনেকে কথা বলে, কোনো অসুবিধা করেছে। এটা মানুষের বৈশিষ্ট্য, অসুবিধা কিছু। বাঘ অন্য বাঘের নামে চর্চা করে, আরশোলা অন্য আরশোলার নামে চর্চা করে, মানুষ করে, ওরাইটা কেন? আর আমাদের এই পরনিন্দা পটচর্চা কি করি আছে যে অমুক না ওইটা না এই করেছে না, আমরা মনে একটা ভেবে রাখি অমুক যদি এইটা না করে এইটা করতো, মানে আমার মনের মতন কিছু করতো, তাহলে আমার ভালো লাগতো।
তাহলে আমি কোথাও সেই মানুষটা আমার পরিচিত না হলো তার সঙ্গে আমি কোথাও একটা কনসার্ন হয়ে যাচ্ছি। মানুষের বেঁচে থাকতে গেলে মানুষের উষ্ণতা প্রয়োজন, একা একা মানুষ বাঁচতে পারে না। আপনারা রিসেন্ট সময় যদি একটুখানি খবরের কাগজগুলো ফলো করেন, আমাদের সমাজের সবচেয়ে মেধাবী, সবচেয়ে উচ্চ নাম্বার পাওয়া যে ছেলে মেয়েরা এই গত আমি গত এই খুব বেশি 1 বছরের কথা বলছি, খুব বেশি দূরে যাচ্ছি না, মেডিকেল কলেজে পড়ছে, আইআইটিতে পড়ছে, বিভিন্ন নামজাদা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, তাদের পক্ষে প্রচুর জন আত্মহত্যা করেছে। এই মাত্র গত সপ্তাহের ঘটনা, খড়গপুর আইআইটিতে একটি ছেলে সে আত্মহত্যা করেছে। খড়গপুর আইআইটিতে চান্স পেয়েছে, তার মানে তো সে আমাদের সমাজের সবচেয়ে মেধাবী, সবচেয়ে উচ্চ নাম্বার পাওয়া ছাত্রের মধ্যে একজন। সে কেন আত্মহননের পথ বেছে নিচ্ছে? ডাক্তারি করতে যাচ্ছে, সারা সমাজ দৌড়চ্ছে, র্যাট রেস করছে একটা এমবিবিএস একটা সিট পাওয়ার জন্য, সেই সিটটা পাচ্ছে, ভর্তি হচ্ছে, তারপরেও সে আত্মহত্যা করছে। র্যাগিং বা ইত্যাদি অন্যান্য অনেক কারণ আছে। সেই কারণগুলো ছাড়া সবচেয়ে বেশি যে রোগে মানুষ আক্রান্ত, সবচেয়ে বেশি যে রোগে মানুষ আক্রান্ত মানে ডিপ্রেশন, অবসাদ। আমরা সবাই মন খারাপ করে বসে থাকি, বড্ড মন খারাপ হয় আমাদের। সেই জন্য সারা পৃথিবীতে সাইকোলজিস্টদের ডিমান্ড গেছে সাংঘাতিকভাবে বেড়ে। এবার এই প্রশ্নটা বুঝতে হবে, যে মন খারাপ আমাদের হয়, যার জন্য আমাদের নানান রকম উপসর্গ দেখা দিতে থাকে, আমাদের কিছু ভালো লাগে না, এবং শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে হয় যে পৃথিবী নামক যে বসবাসের জায়গা সেটা ছেড়ে আমি চলে যাব, এত প্রিয় মানুষ, এত প্রিয় সমস্ত কিছু রয়েছে, সেগুলো ছেড়ে চলে যাব। তাহলে আমার সন্তান সেরকম একটা সিদ্ধান্ত নেবে, এটা আমি নিশ্চয়ই চাই না। তাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচাবো কি করে? আমি বাঁচানোর একটাই উপায়, তাকে মানুষের উষ্ণতা দিতে হবে। থিয়েটার দল অন্য কি করে আমার জানা নেই। থিয়েটার দলে আমাদের অন্তত আমাদের এই বাংলা সহ পৃথিবীতে যত উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেখানে থিয়েটার করে খুব একটা টাকা পয়সা রোজগার হয় না। মানে রাজারা করতে পারবে খুব ভালোভাবে, আমরা সবাই জানি, আপনারা এখানে বেশিরভাগই থিয়েটারের মানুষ, তো এখানে টাকা পয়সা রোজগার হয়। তারপরেও কিছু কিছু মানুষ একটা সাংঘাতিক ড্রাগের নেশার মতন অ্যাডিক্টেড হয়ে অনেক কিছু ঝড় ঝাপটা সামলে এরকম একটা আয়োজন করেন। এখানে অন্য অনেক কিছু নেই, কিন্তু উষ্ণতা আছে। এই মানুষের সঙ্গে মানুষের যে আদান প্রদান, মানুষের মানসিক এবং শারীরিক উষ্ণতা যেটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেটা থিয়েটার দিতে পারে। অনেক ছাত্রীর কথা বলি, তেমন পূজা, বেশ আমার শিক্ষক জীবনের প্রথম দিকে ছাত্রী, সাংঘাতিক দূরত্ব। ও তখন এরকম সময় পড়ে পূজা, তো আমরা যারা শিক্ষক শিক্ষিকারা তাকে নিয়ে যার পর নাই হতাশ, ওর তো কিছু হবে না, ও পরীক্ষায় নিয়ম করে ফেল করে, একদম রিচুয়াল মেনটেন করে ফেল করে, কোনো মতেই পাস করতে পারে না, ওর দ্বারা তো কিছুই হবে না। তো আমরা যেহেতু থিয়েটারের মানুষ, এখানে প্রত্যেকের অভিজ্ঞতা আছে, অপূর্বদার আছে, দীপকদার আছে, সঞ্জয় আছে, যারা বাচ্চাদের নিয়ে কাজকর্ম অল্প বিস্তর করেছে, খুব সাংঘাতিক উল্লেখযোগ্য কাজ না করলেও অল্প বিস্তর কাজ করেছে। তো সেরকম একটা থিয়েটারের পরিকল্পনা করা হলো, এবং বেছে বেছে সেই ছেলে মেয়েগুলোকে আমরা নিলাম যারা একদম পেছন দিককার এই অর্থে যারা ওই পড়াশোনা নামক পরীক্ষা নামক একটা ব্যবস্থা খুব একটা ভালো ফল করে। পূজা কাজ করলো, খুব সাংঘাতিক মনে রাখার মতন কিছু করলো না, কিন্তু আমাদের ওর একটা অদ্ভুত পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? যে বছর আমরা ওই থিয়েটারের আয়োজন করলাম এবং পূজা সেই থিয়েটারের মধ্যে অংশগ্রহণ করলো, তারপর থেকে না ব্যাপারটা ওরকম নাটকীয় কিছু হয়নি, তারপরে ও পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়ে, সেরকমটা হয়। কিন্তু ও কি করলো, যেটা ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয় এবং এগিয়ে থাকা স্টুডেন্টরা করতে পারেনি, তার পরের বছর আমরা একটা ওয়ার্কশপ আয়োজন করলাম, বাংলা কবিতা কি করে লেখা হয়। সেখানে বিখ্যাত শিশু সাহিত্যিক, শিশুদের নিয়ে কাজ করেন এবং ছড়াকার, কবি, গল্পকার তারা গিয়েছিলেন, তারা কিছু শেখালেন আমাকে। সেখানে পূজা ফার্স্ট সবার, ও একটা আস্ত কবিতা লিখে ফেলে। যে মেয়েটি বাংলা বানান লিখতে পারছে না, পরীক্ষা পাশ করতে পারছে না, সেকে আস্ত চমৎকার অসাধারণ কবিতা লিখে ফেলে। এবং এই যে চমৎকার এবং অসাধারণ এই প্রত্যেকটি বিশেষণ আমি খুব ভেবেচিন্তে প্রয়োগ করছি। আমি পূজা ক্লাস 7-এ পড়ে, ওর এর চেয়ে ভালো পড়ার ক্ষমতা নেই, পূজা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট, যা করেছে সেটুকুই যথেষ্ট, এইসবের বাইরে গিয়ে আমি নিরপেক্ষভাবে বিচার করে বলছি যে পূজা যে কবিতাটা লিখেছিল সেখানে আমরা
মাস্টারমশাই দিদিমণি যারা ছিল তারা চমকে গেল। এরকম একটি ঘটনা ঘটলো, একটা দীপকদাও জানি। দীপকদা এবং আমি একই বিদ্যালয়ে কর্মরত। আমাদের এক ছাত্র গোকুল বি, খুব দুরন্ত, ও ওরকম পড়াশোনা করে না, লিখতে পারে না, আমরাও যার পড়াই হতাশ থাকে। গোকুল একটা থিয়েটারে অংশগ্রহণ করলো। অদ্ভুত বিষয়, যে গোকুল পড়াশোনা কিছু করতে পারে না, ওখানে একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছে, 1 লাইন বা 2 লাইন। সেই গোকুলে এই 40 মিনিটের পুরো স্ক্রিপ্টটা মুখস্থ, তো গড় করে বলে দিতে পারে, যেদিন যে আসে না তার বই বলে দিতে পারে। অভিভাবকদের কাছে প্রার্থনা এই, খুব বেশি আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু এই কথা বলছি, সারা পৃথিবীতে থিয়েটার থেরাপি হিসেবে ব্যবহার হচ্ছে। যারা পিছিয়ে থাকা মানুষ, পিছিয়ে থাকা ছেলেকে, তাদের থিয়েটার দলে পাঠান। আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য থিয়েটার দল একটি আদর্শ জায়গা, যেখানে সে বুঝবে করে গ্রুপে কাজ করতে হয়, সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়, কিভাবে সময়ের মূল্য বুঝতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে শ্রম দিতে হয়, কিভাবে বিনোদনের অন্য সমস্ত জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। ধরুন, মানুষ হিসাবে এমন একটা জীবন আমরা কাটিয়ে গেলাম যেখানে আমি বুঝলাম না যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জিনিসটা কি সাংঘাতিক লস আমার জীবনে। আমি বুঝলাম না পিকাসো যে ছবিটা এঁকেছেন তাকে নিয়ে সারা পৃথিবী এত লাফালাফি করে কেন। আমি এটা বুঝলাম না সত্যজিৎ রায় যে ছবিটা করেছেন সেটা আর 4-5টা চলতি বাংলা ছবির তুলনায় এত বিখ্যাত, যার জন্য তিনি অস্কার পেয়েছেন ইত্যাদি, কিন্তু সেই ছবিটা দেখে তোমার ভুল পাচ্ছে। কি অন্ধকার অন্ধকার ছবি, ওখানে জিৎ নেই, দেব নেই, পাগলু নেই, ইত্যাদি ইত্যাদি নেই। তাহলে সমস্ত পৃথিবী নাচানাচি করছে, আমার কেন ভালো লাগছে না? আমি এমন একটা জীবন কাটিয়ে গেলাম যেখানে এই যে আর্ট ফর্ম গুলো, যেটা শুধুমাত্র মানুষই করতে পারে, পৃথিবীতে অন্য কোনো প্রাণী করতে পারে না, তার কোনোটাকে আমি বুঝতে পারলাম না। থিয়েটার দলে পাঠান, থিয়েটার দলে যদি ওরা থাকে, পৃথিবীর সমস্ত আর্ট ফর্ম ওরা যদি অভিনেতা নাও হয়, আর পরেও যেটা হবে নিশ্চিতভাবে সেটা হচ্ছে বিনোদনের কোনো সুস্থ বিনোদনের কোনো অভাব হবে না, যেখানে পৃথিবী মানুষের করা যাবতীয় ভালো ভালো কাজ এবং উচ্চ শ্রেণীর কাজ, উচ্চ কোটির কাজ তাকে সে অনুভব করতে পারে। ফলত থিয়েটার করা একজন মানুষ, থিয়েটার করা অন্য একজন মানুষের তুলনায় সব সময় আলাদা হবে। আপনারা হিসাব করে দেখবেন, যখনই কোনো ধরনের বিপর্যয় আসে, থিয়েটারের মানুষরা সবার আগে রিয়াক্ট করে। আয়লা এসছে, আমফান এসছে, আয়লা অনেক পরে কথা, আমফান এসছে, রাজারা ত্রাণ নিয়ে চলে গেছে, করোনা এসছে, ওরা ত্রাণ নিয়ে গেছে। শুধু রাজারা নয়, কাকিনার শিল্পাঙ্গন নয়, ভারত মানে অন্তত বাংলাদেশে আমাদের এই বঙ্গভূমিতে যত থিয়েটার দল আছে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের কাছে থাকার জন্য। এই শিক্ষাটা আমাদের দল। দাদা যেটা বললেন, এই কনজিউমারিজম আর ভোগবাদ, সেই ভোগবাদ থেকে বাঁচা থাকার এই স্পিরিচুয়ালিজম মানে আমি ওই আধ্যাত্মিকতার কথা বলছি না, ওই ঈশ্বরবাদের কথা বলছি না, আমি বলছি মানুষের সঙ্গে মানুষের আত্মার যে মিলন, সেটা থিয়েটার সবচেয়ে ভালোভাবে করতে পারে। এটা অভিভাবকরা আমরা যতটা বুঝবো, যত তাড়াতাড়ি বুঝবো, আমাদের সন্তানদের এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার পথটা তারা ততটাই করতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুজিতবাবুকে। সুজিতবাবুর বক্তব্য থেকে খুব ভালো জিনিস পাওয়া হয়। অভিভাবকদের ভূমিকা শুরুটা কি হবে? পাঠ, অভিভাবকদের প্রাথমিক ভূমিকা কি হবে, ভূমিকাটা কি হবে? ভালোবেসে নাটকটা করতে পাঠা, কেন পাঠা, কেন পাঠা? আমি রাজামাদের কাছে সময় খুব কম, তবু একটু কিছু কথা না বলতে পারবোই না, কারণ বিষয় যেমন বলতেই হবে। যেমন ঋণটা কিভাবে দাম বাড়ছে, কিন্তু তাকে আমি খাবো হিসেবে ধরতে পারছি না, কিন্তু তা বাড়ছে। সেটা কখন বুঝবো করতে পেরেছিল? একটা অবস্থার পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বরফ থেকে জল, জল থেকে বাষ্প, বা মেডুলার যে লাইন থেকে সময় হচ্ছে নির্দামের মতো। সময় বিক্রমে সময়কে বুঝি কি করে? সামাজিক পরিবর্তন হবে। সেখানে নাট্যকর্মীরা মাঝির মতো পাল আর হাল ধরে সময়ের গতিবেগ যেদিকে নিয়ে যাচ্ছে যাক না কেন, আমরা একটা অভিমুখ ঠিক করে নেব, হাল আর হাল ধরে সেই অভিমুখেই চলব। সময়ের শক্তি নেই এই অভিমুখ বলতে পারে। সেই জায়গাটায় নাট্যকর্মীকে
অনেক বড় বেশি দায়বদ্ধ না। অভিভাবকদের কাছে এটাও ভাবনা হওয়া উচিত যে আপনার সন্তানের যদি কোনো অভিমত নির্দিষ্ট হয়ে থাকে, তাহলে সেই অভিমত কিছুতেই বদলাবে না। যদি নাট্যকর্মী হিসেবে তাকে গড়ে তুলতে পারি, তাহলে সমস্যা থাকে। সেই জন্য অত্যন্ত ইতিবাচক ভাবনা। আমি এবার থেকে নেব দীপক নায়ক মহাশয়কে, তার থেকে শুনবো যে অভিভাবকের কি ভূমিকা হওয়া উচিত নাটকের ক্ষেত্রে তার সন্তান। নমস্কার, আমার সামনে যারা বসে আছেন এবং আমার মাইকের শব্দ যতদূর যাচ্ছে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, এবং আমার মঞ্চে যারা বসে আছেন সহযোদ্ধা সদীপ্ত, শ্রদ্ধেয় দাদা অপূর্ব, প্রত্যেককে এবং রাজাকে ধন্যবাদ এমনকি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু বাস্তব অবস্থা হলো আমরা সময় থেকে অনেক পিছিয়ে আছি। পরবর্তী প্রযোজনা সবাই সবকিছু রেডি হয়ে বসে আছে, সুতরাং অনেক কিছু বলার মতো ইচ্ছা বা আপনার ইচ্ছা করছেন না, আপনার থিয়েটারেই যান, এই কথাটাই বলতে ইচ্ছে করছে। তবে তার আগে যেহেতু আলোচক হিসাবে নাম রাখা হয়েছে এবং বলতেই হবে একটি কথা, গোকুল বিদের কথা ধরেই সত্য বলছিল, আমরা দুজন একই স্কুলে পড়াই। একটি ছেলে, সে লেখাপড়া করে না, পুরোটা মুখস্থ পেরেছে, প্রায় 40 মিনিটের একটা স্ক্রিপ্ট। এই ঘটনাটি কিন্তু ম্যাজিক নয়, যেটা বলার অভিভাবকদের উদ্দেশ্যে। আমরা যারা থিয়েটার প্র্যাকটিশনার অর্থাৎ নাট্যকর্মী, যারা প্রতিদিন থিয়েটারের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি, তারা এটা বুঝেছি দিনের শেষে গিয়ে যে অপূর্বদা যে 3টে ডি এর কথা বললেন, এই 3টে ডি, ডিসিপ্লিন, ডেডিকেশন, সব মিলিয়ে একটা সম্পূর্ণ মানুষ তৈরি করার ক্ষেত্রে থিয়েটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কথা আমার মতন সাধারণ নাট্যকর্মী না বলেও প্রমাণিত সত্য। যে কোনো শিল্পকর্মেই আপনি কি সেখানে মনোনিবেশ লাগবে, সেখানে সবকিছু লাগবে, কিন্তু এই যে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ একসাথে দলবদ্ধ ভাবে কাজ করা, এটা থিয়েটারই পারে, থিয়েটারই করা। শুধু যে বিষয়টা নিয়ে বলা যে ভোগবাদ, কনজিউমারিজম ইত্যাদি ইত্যাদি বলে চেঁচালে হবে না, বা এটা নিয়ে খুব ভয় পেয়ে পাওয়ারও কিছু নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার পৃথিবীতে এসেছে, এবং তার দান বাদ যেমন করেছে, তেমন বাবু তার যে হাত সেটাও বাদ করেছে, তার করলে আমরা উঠেই পড়েছি বলা যায়। এই অবস্থায় আমরা অভিভাবকরা কি করবো? আমরাও সন্তানদের বাবা মা। সেখানে যেটা করা সেটা হলো প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটো দিক থাকে, এই ভালো মন্দটা শেখানোর একটা প্র্যাকটিস তার মধ্যে আনা। আমি একজন থিয়েটার কর্মী হিসাবে মনে করি থিয়েটার এটা পারে। খুব স্পষ্ট ভাবে বলছি আপনাদের অভিভাবক যারা আছেন এখানে এবং যারা শুনতে পাচ্ছেন, যে ভালো মন্দের পার্থক্য করা, যে কোনো পরিস্থিতিতে কোনটা আমার করা উচিত কোনটা উচিত নয়, এর যে বিবেচনা বোধ, এটা থিয়েটার কিন্তু স্বাভাবিকভাবে যারা নাট্যকর্মী, নাট্য প্র্যাকটিশনার হয় তাদের কাছে আসে। এবার কেউ সেটাকে প্রয়োগ করেন, কেউ করেন না। অন্য যে কোনো অন্যান্য শাখার সংক্ষেপে বলছি আমি, সেই জন্যই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অনেক প্রমাণ আপনাদের সামনে দিতে পারছি না, কিন্তু একদম শেষ যে কথাটা বলার, যে এটা একদম প্রমাণিত সত্য যে এই যে ভালো মন্দ তার বিবেচনা বোধ তৈরি করা, ডিসিপ্লিন তৈরি করা, একজন মানুষকে আগুনে হাত দিলে হাত পড়ে এই নানান চরিত্রের সম্মুখীন হতে হতে, যারা শুধু থিয়েটার দেখেন তারা কত রকমের চরিত্র, এই 25 মিনিটের একটি নাটক হয়তো এই খানিকক্ষণ পরে আমরা দেখবো, কত কিছু দেখবো। এই অল্প সময়ের মধ্যে একটা বিরাট অভিজ্ঞতাকে সঞ্চয় করার যে প্রক্রিয়া থাকে থিয়েটারের মধ্যে, সেটা থিয়েটারের অভ্যাসের মধ্যেও থাকে। আমরা যারা থিয়েটার অভ্যাস করছি প্রতিদিন তাদের মধ্যেও থাকে। তাই অভিভাবকদের বলবো, খুব সংক্ষেপে যদি আপনি জীবনকে বুঝতে আপনার সন্তানকে বোঝাতে চান, যা ভোগবাদের প্রভাবকে প্রতিহত করার জন্য দরকার, একটা সুস্থ মানসিক গঠন যদি বাচ্চার তৈরি করতে চান, সেক্ষেত্রে একদম প্রমাণিত সত্য যে থিয়েটার সবচেয়ে ভালো ওষুধের কাজ করে। তাই আমরা বলবো আপনাদেরকে, যদি আমাদের কথা আপনাদের বিশ্বাস করতে ইচ্ছা হয় একজন থিয়েটার কর্মী হিসেবে, যে আপনারা আপনাদের সন্তানদের পাঠান। আর আমার একটা ছোট্ট বাচ্চাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমার ওখানে একটা
কুচিকাচা বই প্রদান বলে আমার একটা নিজস্ব বাচ্চাদের কাজ আছে, সেখানে আমি দেখেছি শনিবার হলে রবিবার দিন ক্লাস হয়, প্রত্যেক বাচ্চা তার মাকে দিয়ে ফোন করায় যে স্যার আসছেন কিনা, ক্লাস হবে কিনা। ওই দায়িত্বটুকু আমরা, অর্থাৎ আমরা যারা অভিজ্ঞতা দিয়ে কাজ করি, অভিজ্ঞতা আছে, এই মনোনিবেশ করানোর কাজটুকু আমরা থিয়েটার যারা প্র্যাকটিস করাই বা করছি তারা করি। এই দায়িত্বটা আমাদের, কিন্তু আপনারা প্রাথমিকভাবে পাঠান, না হলে এই ভোগবাদের কুপ্রভাব, এই যে অভিমন্যের মতন চক্র হয়ে পড়ে যাচ্ছে, আমরা এই কলসপত্রের মতন চকচকে একটা জগতের দিকে ঢুকে পড়ছি এবং আস্তে আস্তে ওটা মুদে যাবে এবং আমরা আসলে এই কলসপত্রের খাবার হয়ে উঠছি। এগুলো তো অভিজ্ঞতা থেকে এক সময় বুঝতেই পারবো। এগুলো থেকে বেরোনোর আর কোনো পথ নেই। কোনটা ঠিক, কোনটা বেঠিক ইত্যাদি বোঝার জন্য সবচেয়ে ভালো প্রভাব তো শিল্পই দেয়, এবং শিল্পের ক্ষেত্রে এই পঞ্চমবেদ নাটক সেটা খুব কার্যকরী আকার ধারণ করতে পারে। এটাই আপনাদেরকে বলার, অভিভাবকরা যারা শুনলেন এটাই আমি বললাম। আমার সংক্ষিপ্ত বক্তব্য যতখানি সংক্ষেপে বলা যায় বললাম, শুধু আপনাদেরকে একটু প্রভাবিত করার চেষ্টা করলাম, আপনাদের অভিভাবক হিসাবেই অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করলাম। যদি কোথাও ন্যূনতম প্রভাবিত করতে পারি তাহলে আজকের এই আলোচনা সার্থক বলে মনে করবো। নমস্কার। ভালো থাকবেন সবাই।